বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি আজকে তোমাদের পড়াবো প্রাথমিক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পরিবার পরিজন নিয়ে সবাই নিরাপদে আছো। তো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের বড় প্রশ্নগুলো অনলাইন ক্লাস এবং জুম ক্লাস দুটা মিলিয়েই লিখে দেওয়া হয়েছে। যদি তোমরা কেউ সবগুলো প্রশ্ন আমরা যেভাবে লিখে দিয়েছি সেইভাবে না লিখে এর থেকে আরো সুন্দর সহজ ভাষায় লিখতে পারো, তোমরা অবশ্যই সেভাবে পড়বে এবং লিখবে। তো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের বিদ্যালয় থেকে যে নমুনা প্রশ্ন শীটটি দেওয়া হয়েছে সেখানে প্রথমেই আছে ছোট প্রশ্ন। তো ছোট প্রশ্ন এখানে 20টা দেয়া আছে। তো এই ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষার মধ্যে যে আছে সেখানে এই 20টা থেকে তোমাদের 13টা আসবে এবং তোমরা এই 13টা প্রশ্নই পরীক্ষার খাতায় তোমাদের লিখতে হবে। কোনো অপশন থাকবে না, যে কয়টা দেওয়া থাকবে তোমাদের সেই কয়টাই লিখতে হবে। এরপরে আছে শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণ যা আছে সেখান থেকে তোমাদের 14টি প্রশ্নের দেয়া থাকবে, সেখান থেকে তোমরা যে কোনো 12টি লিখবে। তো সেই ক্ষেত্রে তোমাদের শূন্যস্থান পূরণগুলো সম্পূর্ণ বাক্য লিখে তারপরে উত্তরটা লিখতে হবে। তোমরা নংটা ঠিক রেখে শুধু উত্তরটা লিখে দিবে। তোমরা ধরো তোমাদের শূন্যস্থান পূরণ এসেছে 2 নং, তাহলে তোমরা খাতার মাঝখানে লিখবে 2 নং প্রশ্নের উত্তর। এরপরে তোমরা প্রশ্নের মধ্যে যে নংটাই থাকবে সেই নংটা দিয়ে থাকবে 14টি, তোমরা লিখবে 12টি। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে যে 12টা সহজ মনে হয় তোমরা তাই লিখবে। তখন শূন্যস্থান পূরণ তোমরা সম্পূর্ণ বাক্যটা না লিখে শূন্যস্থানের নংটা ঠিক রেখে শুধু উত্তরটি লিখবে। আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম শূন্যস্থানটি হচ্ছে পরিবেশে বিভিন্ন ধরনের ড্যাশ বাস করে। তাহলে কিভাবে হবে? যেহেতু এইখানে তোমাদের 1 2 3 দেওয়া আছে, তো আমি সেভাবেই লিখি। 1 পরিবেশে বিভিন্ন ধরনের ড্যাশ বাস করে। তাহলে কি বাস করে? জীব। লিখে নিচেরটা আন্ডারলাইন করে দিবে। এবং শূন্যস্থানের বানানটা যদি ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার পুরো উত্তরটাই কাটা ধরা হবে। তারপরে 2 নম্বরে দেখো, উদ্ভিদ যে জায়গায় জন্মে তাই উদ্ভিদের আবাসস্থল। আমি আবার বলছি, উদ্ভিদ যে জায়গায় জন্মে তাই উদ্ভিদের আবাসস্থল। অনেকেরই এই বানানটা ভুল হয়, অনেকেই দন্তাস্বটা এই দন্তস্বটা লিখে না, আবার তারপরে স্থল লিখে দেয়। তাহলে উদ্ভিদ যে জায়গায় জন্মে তাই উদ্ভিদের আবাসস্থল। তারপর 3 প্রাণী তার খাদ্য ধ্যাস জন্য পানি পান করে। কি হবে? পরিপাক। পরিপাকের পানি পান করে। তো এখন দেখো, এইখানে আমরা জানি যে খাদ্য পরিপাকের জন্যই পানির প্রয়োজন মানব দেহে। তাহলে প্রাণী তার খাদ্য পরিপাকের, এই যে এখানে কিন্তু এই রটাও লিখতে হবে, না লিখলে কিন্তু বাক্যটার সাথে এই শব্দটা মিল হয় না। 4 বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব গ্যাস থেকে পেয়ে থাকে। 4 বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকে পেয়ে থাকে। 5 উদ্ভিদ গ্যাস ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। কি? সূর্যের আলো। উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এবার 6 কিছু প্রাণীর দেহে গ্যাস রয়েছে। এখানে শুধু পশম বা শুধু লোম লিখলে হবে না, দুটোই লিখতে হবে। পশম ও লোম রয়েছে। কিছু প্রাণীর দেহে পশম ও লোম রয়েছে। 7 নাম্বার উদ্ভিদ সাধারণত গ্যাসের সাহায্যে মাটি আঁকড়ে থাকে।
উদ্ভিদ সাধারণত মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে। উদ্ভিদ সাধারণত মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে। এরপরে গ্যাস হলো অত্যন্ত শুষ্ক স্থান। আমরা সবাই জানি মরুভূমি। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান। এরপরে 9 নাম্বারটা দেখো, শ্বাস গ্রহণের জন্য সকল উদ্ভিদের গ্যাস রয়েছে। আমরা নিই নাক দিয়ে, আর উদ্ভিদ শ্বাস নেয় শ্বাসমূল দিয়ে। উদ্ভিদ শ্বাস গ্রহণের জন্য সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে। এবার 10 নম্বরটা দেখি, মরুভূমিতে কিছু ড্যাশ জাতীয় উদ্ভিদ জন্মে। কি হবে? কাঁটা। 11 নম্বরটা, পানিতে জন্মানো উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা। পানিতে অনেক উদ্ভিদই জন্মে, কিন্তু এখানে তোমার যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে তুমি সেটাই লিখবে। তাহলে পানিতে জন্মানো উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা। 12 ড্যাশ আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে। প্রাণী গ্যাস খাদ্য হিসাবে গ্রহণ করে। প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে। উদ্ভিদ, শুধু উদ্ভিদ লিখলে হবে না, উদ্ভিদকে, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এবার 14 নম্বর, কম্পোস্ট একটি গ্যাস সার। কম্পোস্ট একটি অজৈব সার। মাটিতে ক্ষতিকর পদার্থ ফেলে মাটি গ্যাস হয়। কি হয়? মাটি দূষিত হয়। 16 নম্বর, গ্যাস হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। মাটি, মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। তারপর সকল প্রকার খাদ্য গ্যাস দলে অন্তর্ভুক্ত। কেউ অঙ্কেও লিখতে পারো 6, কেউ আবার এভাবে কথায় লিখতে পারো 6টি, অথবা কথায় লিখতে পারো 6টি। আমিষের অভাবে শরীর গ্যাস ঘটে না। কি ঘটে না? বৃদ্ধি ঘটে না। আমিষের অভাবে শরীরের বৃদ্ধি ঘটে না। এরপরে মটরশুঁটি, শিমের বিচি, ডাল, বাদাম ইত্যাদি উদ্ভিদ আমিষ। বানানটা দেখো, আমিষ। আমাদের দেহের জন্য ড্যাশ উপাদান খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টি উপাদান। আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি তোমাদেরকে যা বললাম, প্রথমটা হলো যে তোমাদের প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন যা দেয়া থাকবে তোমরা সেগুলারই উত্তর দিবে। আর পরীক্ষার সময় বা এইভাবে প্রশ্ন লেখার প্রয়োজন নেই, তোমরা শুধু উত্তরটা লিখে দেবে। এরপরে 2 নঙে আসে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ তোমাদের 14টা দেওয়া থাকবে, তার মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 12টি দিবে। সেই ক্ষেত্রে
তোমাদের সম্পূর্ণ বাক্যটা তোলার প্রয়োজন নেই। তোমরা নংটা ঠিক রেখে উত্তরগুলো লিখে দেবে। নং ঠিক রাখার কথা হলো, যদি এখানে তো আমি সবগুলো লিখেছি, ধরো তুমি 1 2 3, তারপরে তুমি 4 নাম্বারটা পাচ্ছ না, এরপরে তুমি 5 নাম্বারটা লিখবে। তো স্বভাবতই 3 এর পরে 4 আসে, কিন্তু তুমি তো 4 নাম্বারের উত্তরটা দাওনি, তাই তুমি 1 2 3 এরপরে যেহেতু 5 নাম্বারটার উত্তর দিয়েছো তাই 5 নাম্বারটাই লিখবে, মানে 5 নংটাই লিখবে। তো আমি আবার পড়ছি, দেখো, পরিবেশের বিভিন্ন ধরনের জীব বাস করে। উদ্ভিদ যে জায়গায় জন্মে তাই উদ্ভিদের আবাস স্থল, বানানটা অবশ্যই খেয়াল রাখবে। প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকে পেয়ে থাকে। উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। 6, কিছু প্রাণীর দেহে পশম ও লোম রয়েছে। 7, উদ্ভিদ সাধারণত মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান। 9, শ্বাস গ্রহণের জন্য সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে। 10, মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে। 11, পানিতে জন্মানো উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা। 12, ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে। 13, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে। 14, কম্পোস্ট একটি অজৈব সার। 15, মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি দূষিত হয়। তো তোমরা যেহেতু এটা জেনেছো, তাই তোমরা মাটিতে ক্ষতিকর কোনো পদার্থ ফেলবে না। তোমরা বাইরে যা কিছুই খাবে তা নির্দিষ্ট ময়লার ঝুড়িতে ফেলবে। এরপরে 16, মাটি হচ্ছে পৃথিবীর উপরি ভাগের নরম আবরণ। 17, সকল প্রকার খাদ্য 6টি দলের অন্তর্ভুক্ত। তোমরা সংখ্যায় 6 পরস্পরটি লিখে অথবা কথায়ও 6টি লিখতে পারো। এবার 18, আমিষের অভাবে শরীর বৃদ্ধি ঘটে না। 19, মটরশুঁটি ও শিমের বীজি, ডাল, বাদাম ইত্যাদি উদ্ভিদ আমিষ। এখানে কিন্তু প্রত্যেকটাই একটি করে, দুইটার মধ্যে শুধু দুটো আছে, পশম ও লোম, আর এটা হচ্ছে উদ্ভিদ আমিষ। তারপরে আমাদের দেহের জন্য উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, বাম ডান দেয়া আছে। দেখো, বাম ডানের মধ্যে প্রথমটা শুধু নিয়ম সহকারে লেখা আছে, বাকিগুলো নিচে কিন্তু লিখে দেয়া আছে। এই নিয়মে সকল বাম ডান লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার কাছে এই নমুনা প্রশ্ন শীটটি আছে। তো সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে বাম ডান প্রথমটা নিয়ম সহকারে সুন্দর করে লেখা আছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারটা শুধু কোনটার মানে সাথে কোন লাইনটা হবে সংখ্যাটা দেয়া আছে, কিন্তু পুরোটা বাক্য লিখে দেয়া নেই। তোমরা কিন্তু এই কাজটা করবে না। তোমরা পরীক্ষায় বাসায় যেটাই রাখো, প্রথম দ্বিতীয় তৃতীয় যেই বামটাই লিখো, তোমাদের প্রথমটা দেখতে পাচ্ছ, প্রথমটা যেভাবে দেয়া আছে বাকি দুটো সেভাবে লিখবে। এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো অনলাইন এবং জুম দুটো মিলিয়ে সমাধান করে দেয়া হয়েছে। তো তোমাদের বড় প্রশ্ন আসবে 10টা, তোমরা যে কোনো 8টি লিখবে। তোমাদের বড় প্রশ্ন আসবে আর 10টা, তোমরা যে কোনো মানে যেটা তোমরা পারো সেই 8টি তোমরা লিখবে। আশা করি তোমাদের বড় প্রশ্নগুলো আমাদের সাথে সাথেই শেষ হয়ে যাওয়ার কথা। আর আরেকটা জিনিস, তোমাদের এসডব্লিউ খাতাগুলো দেখার সময়
দেখেছি যে তোমরা পার্থক্যটা মানে লেখার নিয়মটা অন্যভাবে লেখো। তো এখানে পার্থক্য আছে, একটা হলো আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য, সেটা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। তোমরা এটা তোমাদের লিখে দেওয়া হয়েছে, আমি শুধু তোমাদের নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এখানে লিখবে আবাসস্থল, নিচে আন্ডারলাইন করবে, মাঝখানে একটি দাগ টানবে, তারপরে লিখবে আশ্রয়। এরপরে তোমরা পার্থক্যটা লিখবে, আবাসস্থলের এক এখানে লিখবে, আশ্রয়স্থলের এক, দুই এখানে, আবার দুই, তিন এই জায়গায়, তিন। তোমরা অন্য একটা প্রশ্ন যেভাবে লিখো তোমরা পার্থক্যগুলো খাতার মধ্যে সেভাবেই লেখো, কিন্তু পার্থক্য লেখার নিয়মটা হচ্ছে এইভাবে। তোমাদের প্রথম প্রশ্নটা আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য, সেই ক্ষেত্রে তোমরা আবাসস্থল লিখবে, সেখানে কি আনবে, তারপরে মাঝখানে একটি দাগ টানবে, তারপরে আশ্রয়স্থল, এরপরে ওইখানে এক, আবার ঠিক আশ্রয়স্থলের নিচে এক, আবাসস্থলের নিচে দুই, আবার ঠিক আশ্রয়স্থলের নিচে। মানে তোমরা যে কয়টা পার্থক্য করেছো নম্বর দিয়ে এইভাবে পার্থক্যটা লিখবে। ঠিক একইভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য, সেটাও এইভাবেই লিখবে। এখানে উদ্ভিদ, এখানে প্রাণী, ঠিক আগের মতোই মাঝখানে একটি দাগ থাকবে, তারপরে তোমরা উদ্ভিদ ও প্রাণী যা পড়েছো সেই পার্থক্যগুলো লিখে দিবে। উদ্ভিদের এক লিখে সে, আবার প্রাণীর ঘরে এক নাম্বার, আবার দুই, প্রাণীর এখানে তিন নাম্বার, তিন, তিনের এখানে এই নাম্বার। তাহলে তোমাদের বড় প্রশ্নে পার্থক্য আছে দুইটি, আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য, আরেকটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য। তো এই পার্থক্যগুলো দুইটা তোমরা অন্যান্য প্রশ্নের মতো লিখবে না, আমি আজকে যে নিয়মটা দেখিয়ে দিয়েছি তোমরা সেই নিয়মটাই পরীক্ষার খাতায় লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ছোট প্রশ্ন লেখার বেলায় প্রশ্ন লিখবে না, বারবার বলছি, নংটা দিয়ে উত্তরটা লিখে দিবে, যে কয়টা আসবে সে কয়টাই লিখতে হবে। শূন্যস্থান পূরণ, তোমাদের সম্পূর্ণ বাক্যটা লিখতে হবে না, 14টা থাকবে, তোমরা তার মধ্যে তোমাদের পছন্দ মতো 12টি লিখবে, নংটা ঠিক রেখে তোমরা শুধু উত্তরটা লিখবে। আর যেহেতু শুধু উত্তরটা লিখবে, শূন্যস্থানের উত্তর লেখার সময় অবশ্যই অবশ্যই তোমরা বানানের প্রতি নজর দিবে। এরপরে ডান বাম তোমাদের 3টা আছে, সেই ক্ষেত্রে ডান বামটা প্রথমটা যেভাবে লিখে দেওয়া হয়েছে তোমাদের নমুনা প্রশ্নে ঠিক সেভাবে বাকি দুইটা লিখতে হবে। প্রথমটা নিয়মটা দেখিয়ে দেওয়ার কারণে পরবর্তী দুটায় তোমাদের শুধু সংখ্যাটা লিখে দিয়েছে, সম্পূর্ণ বাক্যটি লিখে নেই, কিন্তু তোমাদেরকে কিন্তু লিখে দেওয়া হয়েছে এই নিয়মেই সকল ডান বাম লিখতে হবে। তার মানে তোমরা যেমন 1 যোগ ঘ, 2 যোগ ঘ, তারপরে 3 যোগ ঘ, 4 যোগ ক, 5 যোগ খ, মানে 2 নাম্বারটা এই যে এখানে যা লিখে দিয়েছে কিন্তু বাক্যটা লেখা নেই, তার মানে তোমাদের এটাও লিখতে হবে, বাক্যগুলো লিখতে হবে। এরপরে বড় প্রশ্ন তোমাদের 10টি আসবে, তোমাদের এখান থেকে যে কোনো 8টির উত্তর দিতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী 8টা দিবে, এর মধ্যে যদি পার্থক্য থেকে থাকে পার্থক্য এইভাবে লিখবে। এবং স্কুল যদি আল্লাহর রহমতে 2 তারিখ থেকে খুলে যায় এবং তোমরা যদি স্কুলে আসো, যদি শ্রেণী পরীক্ষা স্কুলে হয় তবে অবশ্যই তোমাদের শ্রেণী পরীক্ষা কি হবে সেটা তোমরা জানবে এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষাও দিবে। আর সবশেষ যে কথাটা, তোমরা যত ভালো করেই পড়ো, পরীক্ষার খাতায় যদি হাতের লেখাটা সুন্দর না হয়, উপস্থাপনটা সুন্দর না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার সেরকম আসবে না। তো তোমরা লেখার সময় অবশ্যই খাতার বাদিকে এবং উপরে এক স্কেল করে মার্জিন করবে, নংগুলো চেষ্টা করবে সুন্দর পরিচ্ছন্ন করে লিখতে উপরে, তারপরে যদি সম্ভব হয় নীল কালি ব্যবহার করতে, এবং প্রশ্নের নংগুলো যেমন ক, খ অথবা 1 সেগুলো একটা অন্য কালিতে লেখার
বা স্পষ্ট করে যাতে বোঝা যায় যে এটা এই নঙের প্রশ্ন। আবার তোমাদের একটা শব্দ লেখার পরে একান্ত ফাঁক রেখে আরেকটা শব্দ লিখবে, একটা বাক্য লেখার পরে একটা লাইন গ্যাপ রেখে আরেকটা লাইন লিখবে, এবং শেষ হলে দাড়ি কমা দিতে, এবং চেষ্টা করবে যে আমি যে পরীক্ষার খাতায় লাইনগুলো লিখছি সেগুলো যেন ম্যাডাম বা যেই পড়ে সে যেন পড়তে পারে। ঠিক আছে, কাটাকাটি একদম পরিহার করবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।